রবীন্দ্রনাথ আপনার সমস্ত কবিতা যদি এখানে আমরা পুঁতে রাখি তারপর একটি উদ্ভিদও জন্মাবে না। আল মাহমুদ একজন বিশ্ব সাহিত্যের কবি এবং আমি বলছি দক্ষিণ এশিয়ার সর্বশেষ বড় কবি। জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সঙ্গে তিনি সারা বিশ্বে নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। একজন কবি, আধুনিক কবি বলছেন, আমার বিষয় হচ্ছে চাষির বিষয়, আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন। এবং তার কাছে নদী, নারী, প্রকৃতি এবং স্বদেশ একাকার। এবং আধুনিক পোশাক তাকে বসতে দিচ্ছে না শস্যের শিল্পীদের কাছে। বাঙালি জাতীয়তাবাদ, একুশের চেতনা, এগুলো নতুনভাবে বাংলা কবিতায় যুক্ত হচ্ছে। কিন্তু আমার দেখা বাংলাদেশ একদম রূঢ়। এ বাংলাদেশ নদীর পাড় ভাঙা বাংলাদেশ, গ্রামকে গ্রাম বিলীন হওয়া বাংলাদেশ। বলছে যে আমি গ্রাম বলতে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার সেই সমস্ত গ্রামীণ সভ্যতার কৃষকদের কথা আমি ভাবি। আসুন আল মাহমুদকে পাঠ করি। আল মাহমুদ পাঠ মানেই আমাদের সংস্কৃতিকে পাঠ, বাংলাদেশ পাঠ করা। 5 বছর ব্যাপী গবেষণা করেছিলাম। সে বইটি মাওলা ব্রাদার্স থেকে 14 সালে বের হয়। আমি কিছু পাঠের সূত্র একটু বলতে চাই। যে আল মাহমুদ 1936 সালে জন্মগ্রহণ করেছেন, আপনারা জানেন, ব্রাহ্মণবাড়িয়ায়। তো সেই সময়টা একটা কিন্তু অস্থির সময়। তিনি তার আত্মজীবনীতে বিচূর্ণ আয়নায় কবির মুখ এখানেও বলেছেন, বারবার বলেছেন। সেটা হচ্ছে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ সেই সময় 1939 সালে শুরু হয়ে গেছে। সেই সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, আজাদি আন্দোলন চলছে। একদিকে দেশভাগ, দাঙ্গা এবং দুর্ভিক্ষ, এর ভেতর দিয়ে আমাদের 50-এর দশকের কবিরা বেড়ে উঠছেন। একদিকে দেশভাগ এবং দাঙ্গার এই যে ক্ষত, দেশভাগকে আজাদি আন্দোলন, স্বাধীনতা আন্দোলনও বলা হয়। নানান বিতর্ক আছে, 47-এর রাজনীতির আলাদা ডাইমেনশন আছে, আমি সেদিকে যেতে চাই না। সেই সময়ে কবি আল মাহমুদরা সেই সময়ের একটা ছাপ তাদের মধ্যে, একটা প্রবাহ, সময়ের প্রবাহ, তারা প্রভাবিত হচ্ছেন। তো সেই সময় কিন্তু আমরা 47-এর পরে একটা নতুন সময়ে, নতুন একটি রাষ্ট্রে আল মাহমুদের মতো কবিরা, 50-এর দশকের কবিরা এখানে থিত হলেন ঢাকায়। তাদের সামনে কয়েকটি বিষয়, একটা হচ্ছে সময়ের একটা প্রভাব, অন্যদিকে আধুনিকতার মোকাবেলা। মানে একদিকে আজাদি আন্দোলন, পাকিস্তান রাষ্ট্রের মুসলিম জাতীয়তাবাদী চিন্তার একটা প্রভাব, অন্যদিকে বুদ্ধদেব বসু কর্তৃক কলকাতা কেন্দ্রিক যে আধুনিকতা, সেটাও একটা নতুন সংস্করণ আমরা ঢাকাতে পাচ্ছি। কলকাতা যে আধুনিকতাবাদী সংস্করণ, সেটা থেকে কিন্তু 52-র পরে আমরা আধুনিকতার একটা নতুন সংস্করণ পাচ্ছি, যেখানে বাঙালি জাতীয়তাবাদ, একুশের চেতনা, এগুলো নতুনভাবে বাংলা কবিতায় যুক্ত হচ্ছে। এটা কিন্তু আমাদের খুব মনে রাখতে হবে। আমাদের কবিতা কিন্তু তখনই আলাদা হয়ে গেছে পশ্চিম বাংলার কবিতা থেকে। যদিও হুমায়ুন কবির তার বাংলার কাব্য কবিতায় স্পষ্টভাবে আলাদা ভাগ করেছেন পশ্চিম বাংলার বাংলা কবিতা এবং আমাদের বাংলা কবিতা। যাই হোক, আল মাহমুদ একজন বিশ্ব সাহিত্যের কবি এবং আমি বলছি দক্ষিণ এশিয়ার সর্বশেষ বড় কবি, যিনি একজন শক্তিমান, মৌলিক এবং বাংলার প্রতিনিধিত্বশীল কবি, আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের রূপকার তিনি, এবং তিনি বাংলাদেশের প্রতিধ্বনি এবং প্রতিচ্ছবি। তিনি জীবনানন্দ দাশ এবং জসিমউদ্দিনের পরে বাংলার কবি হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনপ্রিয় এবং প্রভাবশালী তিনি একই সাথে শক্তিমান কথাশিল্পী, সৃজনশীল প্রাবন্ধিক, সফল শিশু সাহিত্যিক, প্রভাবশালী সাংবাদিক এবং একজন দেশপ্রেমিক বুদ্ধিজীবী হিসেবে আমরা তাকে চিনি। তিনি বলছেন, একজন কবি কখন, মানে আল মাহমুদ তো আধুনিক কবি অবশ্যই, কিন্তু তার আধুনিকতা আমি মনে করি ঢাকা কেন্দ্রিক। আবুল মনসুর আহমেদ যে একটা প্রস্তাবনা করেছিলেন ঢাকা কেন্দ্রিক আলাদা একটি ভাষার একটা পরিকল্পনা, সেটা আমি মনে করি আল মাহমুদের মধ্যে দিয়ে এটা প্রবাহিত হয়েছে।
তিনি বলছে আমার বিষয় তা, যা গরিব চাষির বিষয়। চাষির বিষয় বৃষ্টি, ফলবান মাটি আর কালচে সবুজে ভরা খানাখন্দহীন সীমাহীন মাঠ। নারীর চাষির বিষয় নারী, উঠোনে ধানের কাছে নুয়ে থাকা পূর্ণস্তনী ঘর্মাক্ত যুবতী। একজন কবি, আধুনিক কবি বলছেন আমার বিষয় হচ্ছে চাষির বিষয়। একটা আমি মনে করি এইটা আধুনিক বাংলা কবিতায় একদম নতুন, একদম মৌলিক একটা চিন্তা। সেজন্য তার যে নারী পাঠ, তার যে প্রকৃতি, তার ঐতিহ্য দেখার ভঙ্গি, তার সাংস্কৃতিক যে সূত্রগুলো, আমি মনে করি যে এইখানে স্থানিক যে আবহমানতা, এটা বৈশ্বিক আধুনিকতার বিপরীতে। আপনারা জানেন যে আধুনিকতা আমাদের এখানে ঢাকায় এসেছে অনেকটা পশ্চিমবঙ্গ বা কলকাতার মধ্যে দিয়ে, কিন্তু আল মাহমুদের আধুনিকতা আমরা বলছি যে এখানে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করেছেন এবং স্থানিক আবহমানতাকে তিনি ধারণ করেছেন বৈশ্বিক আধুনিকতার বিপরীতে। এইটাই আল মাহমুদের বিশেষত্ব আমি মনে করি। এবং তিনি বলছেন নদী নদী সন্তানেরা উল্লসিত আনন্দের মধ্যে আঙুল তুলে যে স্পষ্ট জলধারা দেখালো তা আমাদের প্রাণ। এই সেই স্রোতস্বিনী যার নকশায় আমাদের রমণীরা শাড়ি বোনেন, এই সেই বাঘ যার অনুকরণে আমার বোনেরা বঙ্কিম রেখায় এঁটে দেহ আবৃত করেন। এবং তার কাছে নদী, নারী, প্রকৃতি এবং স্বদেশ একাকার, অভিন্ন। এজন্য তিনি বলছেন কতদূর এগোলো মানুষ, কিন্তু আমি ঘোর লাগা বর্ষণের মাঝে আজও উবু হয়ে আছি। ক্ষীরের মতো নরম মাটির নরমে, ক্ষীরের মতো গাঢ় মাটির নরমে কোমল ধানের চারা রুয়ে দিতে গিয়ে ভাবলাম এ মৃত্তিকা প্রিয়তম কিষানি আমার। তার প্রকৃতি, তার জমিন এবং তার নারী এবং স্বদেশ একাকার হয়ে গেছে। এবং আরেকটি ভারতীয় দর্শনের একটা প্রভাব আছে যে অঞ্চলে জমিন, নারী, উর্বরতা শক্তি এগুলোকে একাকার হিসেবে দেখা হতো, যে জমিন এবং নারী একই মানে সমান্তরাল। এবং কর্ষণের যে বিষয়টা এখানে পুরুষের সাথে তুলনার ব্যাপার আছে। তো এগুলো আমি মনে করি যে একটা বাংলা কবিতায় তিনি আবার নতুন আমাদের যে স্থানিক আবহমান যে ঐতিহ্য সেটাকে নতুনভাবে তিনি নিয়ে আসলেন। তারপরে তিনি যে কাজটি করলেন, আমি কিছু নোট নিয়ে আসছিলাম কিন্তু আসলে সময় অল্প, সব বলা যাবে না। সেটা হচ্ছে তার যে প্রকৃতির যে বিষয়টা আমি বললাম, একটা খড়ের গম্বুজ নামে আপনারা জানেন যে একটি বিখ্যাত কবিতা আছে, এবং সেখানে এই যে ফিরে আসা আল মাহমুদের যে প্রত্যাবর্তন, এটা কিন্তু অনেক জটিল বিষয়। এবং এই ফিরে আসার যে পিপাসা, ফেরার পিপাসার মধ্যে আল মাহমুদের মৌলিকতা এবং আল মাহমুদের আধুনিকতা। এবং তার যে এই যে ফিরে আসা, এটাও কিন্তু একটা চমকপ্রদ। এবং আধুনিক পোশাক তাকে বসতে দিচ্ছে না শস্যের শিল্পীদের কাছে, কিন্তু শস্যের শিল্পীরা বলছে তোমাকে বসতেই হবে এই ঠান্ডা ধানের বাতাসে। তোমার বাবার মারেফতির যে গানের যে টান, সেটা শুনে বাতাস বেহুশ হয়ে যেত। তোমাকে এই ঠান্ডা ধানের বাতাসে বসতেই হবে, কারণ তুমি আমাদেরই লোক। তো এইভাবে আল মাহমুদের যে স্বদেশ ভাবনা, আল মাহমুদের যে দেশ এবং নারী, প্রকৃতি, এগুলো একই আসলে সমান্তরালয়। এবং আধুনিকতার যে বিষয়টি, আল মাহমুদের আধুনিকতা আলাদাই, সেটা আমি বারবার বলছি। এবং তার স্বদেশ কিন্তু জীবনানন্দ দাশ এবং জসিমউদ্দিন থেকে আলাদা। তিনি বলছেন আমি এমন একটা গ্রাম বাংলাকে উপস্থাপন করতে চেয়েছি যে গ্রাম বাংলা ভেঙে পড়া। জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন এরও বাংলা না, আবার জীবনানন্দ দাশেরও বাংলাদেশ না। জসিমউদ্দিন এবং জীবনানন্দ দাশের বাংলাদেশে এক ধরনের রূপকথা আছে, একটা স্বপ্ন আছে, কিন্তু আমার দেখা বাংলাদেশ একদম রূঢ়। এ বাংলাদেশ নদীর পাড় ভাঙা বাংলাদেশ, গ্রামকে গ্রাম বিলীন হওয়া বাংলাদেশ, এগুলো আমার কবিতায় প্রথম এসে যায়। তিনি তাই বলছেন যে আমি ভেঙে পড়া গ্রাম। কিন্তু জীবনানন্দ দাশ এবং জসিমউদ্দিনের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একটা রূপকথা এবং একটা প্রাচীন একটা ঐতিহ্যের ব্যাপার আছে। কিন্তু আল মাহমুদের একদম বলছে যে আমি গ্রাম বলতে
এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার সেই সমস্ত গ্রামীণ সভ্যতার কৃষকদের কথা আমি ভাবি, সেই সমস্ত গ্রামের কথা আমি ভাবি যারা পুঁজিবাদের বিরুদ্ধে লড়াই করছেন। এইখানে আবুল কাশেম ফজল হক স্যার আছেন। স্যার 60-এর দশকের যে জাতীয়তাবাদী আন্দোলন, সেখানে আল মাহমুদ কীভাবে ভূমিকা রেখেছেন, যে 52-র যে ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত আল মাহমুদের যে কবিতা, যে জাতীয়তাবাদী এখানে যে প্রবাহ, সেটা আল মাহমুদের একটা ঘনিষ্ঠ একটা ভূমিকা আছে। এ কেমন অন্ধকার বঙ্গদেশ উত্থান রহিত, নৈশব্দের মন্ত্রে যেন ডালিয়ার পাখিও বসে না। নদীগুলো দুঃখময়, নির্পতঙ্গ মাটিতে জন্মায় কেবল ব্যাঙের ছাতা, অন্য কোনো শ্যামলতা নেই। বুঝি না রবীন্দ্রনাথ কি ভেবে যে বাংলাদেশে ফের বৃক্ষ হয়ে জন্মাবার অসম্ভব বাসনা রাখতেন। গাছ নেই, নদী নেই, অপুষ্পক সময় বইছে, পুনর্জন্ম নেই আর জন্মের বিরুদ্ধে সবাই। রবীন্দ্রনাথ আপনার সমস্ত কবিতা যদি এখানে আমরা পুঁতে রাখি, তারপর একটি উদ্ভিদও জন্মাবে না। এটা আসলে আইয়ুব খানের বিরুদ্ধে তার একটি একটা প্রতিবাদ, এটা রাষ্ট্রীয় চেতনার একটা বহির্প্রকাশ। এবং আল মাহমুদ আপনারা জানেন যে জাতীয়তাবাদী আন্দোলনের সঙ্গে সঙ্গে তিনি সারা বিশ্বে নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। ভিয়েতনামে যখন বোমা পড়ছে তার প্রতিবাদ করছেন আল মাহমুদ। আফগানিস্তানে যেন সোভিয়েত রাশিয়ার আগ্রাসন, তখন তিনি তার প্রতিবাদ করছেন, আফগানিস্তান আমার ভালোবাসা। যখন কাশ্মীরে ভারতীয় আগ্রাসন চলছে, তিনি তার প্রতিবাদ করছেন। যখন ইরাকে মার্কিন আগ্রাসন চলছে, তিনি উড়াল কাব্য নামে অসামান্য তিনি কাব্যগ্রন্থ লিখছেন। এভাবে তিনি একটা বিশ্ব নাগরিক, একজন বৈশ্বিক চেতনার কবি হয়ে উঠছেন। এবং তার মধ্যে আমরা দেখি যে ফসলের সুষম বন্টন চমৎকারভাবে কাজ করছে। শ্রমিক সাম্যের মন্ত্রে কিরাতেরা উঠিয়েছে হাত, হিয়েং সাঙের দেশে শান্তি নামে দেখো প্রিয়তমা। এশিয়ায় যারা আনে কর্মজীবী সাম্যের দাওয়াত, তাদের পোশাকে এসো এঁটে দিই বীরের তোকমা। আমাদের ধর্ম হোক ফসলের সুষম বন্টন। এভাবে তিনি আমাদের সাম্যের কথা বলছেন, নির্যাতিত মানুষের পক্ষে কথা বলছেন এবং আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কথা বলছেন একটি নতুন কাব্য ভাষায়। আমরা জানি বড় কবিরা তাদের কালের কথা বলেন, কালের ধ্বনি তাদের কবিতায় বেজে ওঠে এবং তারা একটা নতুন কাব্যভাষা, পয়েটিক ডিকশন উপহার দেন। আল মাহমুদের সবচেয়ে বড় শক্তি আমি মনে করি তার পয়েটিক ডিকশন। সেটা বলে আমি শেষ করে দিই। সেটা হচ্ছে, জানেন যে এই পূর্ব বাংলার মানুষের যে দৈনন্দিন যে ভাষা, তার আঞ্চলিক ভাষা, তার যে জীবন, তার যে ফোক, তার যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেটা আমাদের আঞ্চলিক ভাষায় বাংময় হয়ে উঠেছে। এবং সেটাই আল মাহমুদ খুব চমৎকারভাবে, সুনিপুণভাবে এখানে তুলে ধরেছেন। এখানে যে কবিতাটি আমিরুল মোমিনিন মানিক যে সুরারোপ করলেন, নোলক কবিতা, এখান থেকে অনেকগুলো আঞ্চলিক ভাষা, হ্যাঁ, এই কবিতার সমগ্র কবিতায় আল মাহমুদ এই আঞ্চলিক শব্দগুলো নতুনভাবে নিয়ে এসে একটা প্রাণ সঞ্চার করেছেন। জন্য আসুন আল মাহমুদকে পাঠ করি। আল মাহমুদ পাঠ মানেই আমাদের সংস্কৃতিকে পাঠ, বাংলাদেশ পাঠ করা। এবং আল মাহমুদের কথা সাহিত্যও কিন্তু অসাধারণ, শিশু সাহিত্য অসাধারণ। এগুলো পাঠের মাধ্যমে আমরা বাংলাদেশকে আবিষ্কার করব এবং আমরা একটি স্থানিক আবহমান, আমাদের নিজস্ব একটা আধুনিকতা পাবো, যেটা আল মাহমুদ নির্মাণ করেছেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।